বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, যেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড, আমরা আজকে এটা পড়ব। দেখুন, এই তড়িৎ ক্ষেত্র আপনাকে যদি পড়তে হয় তাহলে আপনাকে আগে জানতে হবে তড়িৎ ক্ষেত্র অর্থাৎ ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের যদি অধ্যায় সম্পর্কে আপনাকে জানতে হয় তাহলে আপনাকে আগে জানতে হবে তড়িৎ ক্ষেত্র কি এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি। আপনি যদি তড়িৎ ক্ষেত্র কি এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি আপনি না জানেন তাহলে এর পরবর্তীতে আমরা যখন আরো ভিতরে গভীরে ঢুকে যাব এবং অন্যান্য প্রমাণগুলো আমরা করব তখন হয়তো আপনি নিজে থেকে একটু আনইজি ফিল করবেন যে মানে তড়িৎ ক্ষেত্রকে মানে কিভাবে নির্ণয় করবেন বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যই বা কিভাবে নির্ণয় করবেন। তো আমরা আগে জানবো তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, তড়িৎ বলরেখা কি। তাহলে আসেন, প্রথমে এখানে আছে তড়িৎ ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র। এখন প্রশ্ন হচ্ছে তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্র দেখতে কিরকম। আপনি ধরেন প্রথমে এখানে যদি একটা কণা রাখেন, ধরেন একটা কণা রাখলেন, এই কণাটা ধরে নেন 2 কুলম্ব চার্জ আছে, প্লাস 2 কুলম্ব চার্জ আছে। মানে আমি ফার্স্টে ধরে নিলাম যে এই উক্ত কণায় প্লাস 2 কুলম্ব চার্জ আছে, এই কণাটা বি বিন্দুতে অবস্থিত। ঠিক আছে, আমরা ধরে নিলাম এই কণায় প্লাস 2 কুলম্ব চার্জ আছে, এই কণাটা বি বিন্দুতে অবস্থিত। এখন আমি যদি ধরেন এখানে যদি একটা চার্জ স্থাপন করি, ধরেন এ বিন্দুতে যদি একটা চার্জ স্থাপন করি, এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কোন ধরনের চার্জ স্থাপন করব। এখন দেখুন, আমি এখানে লেখা আছে প্লাস 2 কুলম্ব চার্জ, যদি এখানে এই চার্জের পরিমাণটা লেখা না থাকতো, ধরেন এখানে নাই, এখানে ধরে লেখা নেই। এখন বি বিন্দুতে যে চার্জ আছে এই চার্জটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক আমি সেটা জানি না, বি বিন্দুতে চার্জ কি ধনাত্মক মানের আছে নাকি ঋণাত্মক মানের আছে। এখন আপনি যদি বি থেকে আর দূরত্বে, ধরেন এখান থেকে এ পর্যন্ত দূরত্ব আর, বি থেকে আর দূরত্বে আপনার এ একটি বিন্দু, অর্থাৎ বি থেকে আর দূরত্বে এ একটি বিন্দুতে একটা চার্জ স্থাপন করলে যেটা হচ্ছে পরক চার্জ, অর্থাৎ পরক চার্জকে কিউ নট দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটু স্পষ্ট করে লিখি, দেখুন এই বিন্দুতে একটা চার্জ আছে এবং পরক চার্জকে কিউ নট দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন আপনি যদি দেখেন এই চার্জকে বিকর্ষণ করে, অর্থাৎ এই চার্জকে বিকর্ষণ করে এদিকে ঠেলে দেয়, তাহলে আপনি অচিরেই বুঝে নেবেন এই চার্জটা ধনাত্মক চার্জ। কেন? কারণটা হচ্ছে আমরা জানি পরক চার্জ কখনো বা টেস্ট চার্জ কখনো ঋণাত্মক হয় না। ঠিক আছে, অর্থাৎ পরক চার্জ আপনার ধনাত্মকই হয়। এখন আমি দেখে নিলাম যেহেতু বি বিন্দুতে যে চার্জটা আমরা স্থাপন করলাম আমি জানি না সে কি ধনাত্মক বা কি ঋণাত্মক। এখন বি বিন্দু থেকে আর দূরে এ বিন্দুতে আমি যে চার্জ নিলাম, একটা পরক চার্জ নিলাম, আমি দেখলাম বি বিন্দুর যে চার্জটা এ বিন্দুর পরক চার্জকে বিকর্ষণ করে ধরে নেন সির দিকে ঠেলে দিল, তাহলে আমি বুঝে নিলাম যে এ বিন্দুর যে চার্জ ছিল সেটা ধনাত্মক চার্জ। এখন দেখুন এখানে এই বি বিন্দু থেকে যদি একইভাবে আর দূরে ডি বিন্দুতে একটা চার্জ নেন, ধরেন এখানে চার্জ নেন, আমি জানি না এটা ধনাত্মক বা কি এটা ঋণাত্মক সেটাও আমি জানি না। এখন আপনি যদি দেখেন এই ডি বিন্দুর চার্জটাকে এ বিন্দুর চার্জ নিজের দিকে টানছে, অর্থাৎ বি এর দিকে টানছে, তখন আপনি বুঝে নেবেন অবশ্যই এই চার্জটা ঋণাত্মক ছিল। পরে কিভাবে আপনি ফার্স্টেই খেয়াল করছেন এই চার্জটা যেহেতু পরক চার্জকে বিকর্ষণ করছে তখন আপনি বুঝে ফেলেছেন এই চার্জটা প্লাস অর্থাৎ ধনাত্মক। আপনি দ্বিতীয় ক্ষেত্রে যখন ডি বিন্দুতে আরেকটা চার্জ স্থাপন করছেন, যদি আপনি দেখেন যে ডি বিন্দুর চার্জটা বি বিন্দু আকর্ষণ করে তখন আপনি বুঝতে হবে এই ডি বিন্দুতে যে চার্জ ছিল সেটা ছিল অর্থাৎ ঋণাত্মক বা মাইনাস
ধর্মী চার্জ। অর্থাৎ আমি বুঝে গেলাম যে এখন আমার প্রশ্ন হচ্ছে তড়িৎ ক্ষেত্র কি, বা তড়িৎ ক্ষেত্রটা আমি কিভাবে, এই চিত্র দ্বারা আমি কিভাবে তড়িৎ ক্ষেত্রটাকে সংজ্ঞায়িত করব। এখন দেখুন, একটা চার্জ নির্দিষ্ট একটা সীমার মধ্যে তার প্রভাব বিস্তার করে। অর্থাৎ নির্দিষ্ট একটা সীমার মধ্যে, সীমা বলতে বোঝায় কি, দেখুন একটা কমিশনার যদি আপনার নির্বাচিত হয়, বিশেষ করে তার একটা নির্দিষ্ট এরিয়া থাকে, ওই এরিয়ার বাহিরে কমিশনার তার ক্ষমতা বিস্তার করতে পারে না। ঠিক একইভাবে আপনি যদি এটা লক্ষ্য করুন, এই বি বিন্দু যে চার্জ, এই বি বিন্দুর চার্জের জন্য যদি একটা নির্দিষ্ট সীমারেখা থাকে আমাদের, অর্থাৎ নির্দিষ্ট একটা যদি ধরেন এই বি বিন্দুর চার্জের জন্য একটা নির্দিষ্ট সীমারেখা, এই সীমার ভিতরে যদি কোনো চার্জ আসে তখন এই বি বিন্দুর চার্জ ওই চার্জকে আকর্ষণ করবে, না হয় বিকর্ষণ করবে। অর্থাৎ আমি মনে বুঝাতে পারছি, অর্থাৎ এই বি বিন্দুর যদি এই এরিয়াটা হয়, এই এরিয়াটা যদি বি বিন্দুর জন্য হয়, তাহলে এই এরিয়ার ভিতরে যে কোনো চার্জ হোক ধনাত্মক না হয় ঋণাত্মক, এই এরিয়ার ভিতরে যে কোনো চার্জ আসলে বি বিন্দু যদি আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে, তাহলে সেটা হচ্ছে বি বিন্দুর জন্য এই এরিয়াটা একটা তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ এই বি বিন্দুর জন্য এই টোটাল এরিয়াটা হচ্ছে একটা কি, তড়িৎ ক্ষেত্র। তাহলে এখন তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা কি এখন আপনি পুরোপুরি বুঝে গেছেন। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা হবে আপনার একটি চার্জিত কণা, অর্থাৎ একটি চার্জিত কণা যে একটি চার্জিত কণা এর চারপাশে বা এর আশেপাশে যে স্থান ব্যাপিয়া এর প্রভাব বিস্তার করে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, অর্থাৎ একটি চার্জিত কণা এর চারপাশে যে স্থান ব্যাপিয়া এর প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে আপনার তড়িৎ ক্ষেত্র। কিন্তু দেখুন, এর চার্জিত কণা আমি যদি এখান থেকে অর্থাৎ এই পর্যন্ত আর দূরে যদি এই বিন্দুতে ধরেন এফ একটা বস্তু নেই বা একটা আপনার কণা নেই, প্লাস চার্জ যুক্ত যদি আমি একটা কণা নেই, তখন দেখুন এখান থেকে কিন্তু এই বি চার্জের এরিয়া শুধু এই পর্যন্ত, কিন্তু এই পর্যন্ত না। অর্থাৎ এফ বিন্দুটা বি চার্জের এরিয়ার ভিতরে নয়, যার কারণে এই চার্জটা এটাকে আকর্ষণও করবে না, বিকর্ষণও করবে না। তাহলে আমরা আশা করি, অর্থাৎ আমরা বুঝলাম তড়িৎ ক্ষেত্র কি। এখন আমরা জানবো তড়িৎ ক্ষেত্র জানলাম, এখন আমরা জানবো তড়িৎ প্রাবল্য কি। এখন দেখুন, তড়িৎ প্রাবল্যটা হচ্ছে, আপনি যদি তড়িৎ ক্ষেত্র জানেন তাহলে আপনি অবশ্যই তড়িৎ প্রাবল্য এই চিত্র দ্বারাই আপনি সংজ্ঞায়িত করতে পারবেন। এখন দেখুন, যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়, দেখুন এই বি বিন্দুতে যে ধনাত্মক চার্জিত কণাটা আমরা রাখলাম, এই বিন্দুর যে এরিয়া আছে ওই এরিয়াতে, যেমন ধরেন আপনি এখানে একটা চার্জ রাখলেন, যদি ধনাত্মক একটা চার্জ রাখেন এখানে ধরেন কিউ বিন্দু, অর্থাৎ এই কিউ বিন্দুতে যদি ধনাত্মক একটা চার্জ রাখেন, যেহেতু এই চার্জটা বি বিন্দুর এরিয়ার ভিতরে, তখন এই বি বিন্দুটা এই চার্জের উপরে একটা বল প্রয়োগ করবে। ঠিক আছে, এই বি বিন্দুটা এই চার্জের উপরে হোক সে ধনাত্মক বল, না হলে সে ঋণাত্মক বল। যেহেতু এটা প্লাস এবং এটাও প্লাস, তাহলে সে অর্থাৎ বিকর্ষণমুখী বল একটা বল প্রয়োগ করবে। যেহেতু কিউ চার্জটা বি বিন্দুর যে চার্জ, ওই চার্জের সীমারেখার ভিতরে অবস্থিত, যদি কিউ চার্জটা বি বিন্দুর চার্জের যে সীমারেখা, ওই সীমারেখার ভিতরে যদি অবস্থিত না হতো, তখন এই কিউ চার্জকে বি চার্জ আকর্ষণও করতো না, বিকর্ষণও করতো না। ঠিক আছে, এখন যেহেতু এই কিউ চার্জ বি চার্জের সীমারেখার ভিতরে অবস্থিত, তখন এই বি প্লাস চার্জ কিউ চার্জের উপর একটা কুলম্ব বল প্রয়োগ করবে। তখন আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে এভাবে আমরা ইন্ডিকেট করতে পারি। অর্থাৎ একটি চার্জিত বিন্দুর ক্ষেত্রে, অর্থাৎ একটি চার্জিত তড়িৎ ক্ষেত্রের, অর্থাৎ এই চার্জিত যে কণা, এই চার্জিত কণার জন্য এটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এই এরিয়াটা যদি তার তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে একটি বিন্দুর, অর্থাৎ এই চার্জিত কণা, অর্থাৎ এই চার্জিত বিন্দু চার্জের, একটি চার্জিত বিন্দু চার্জের ওই এরিয়ার ভিতরে, অর্থাৎ ওই এলাকার ভিতরে যদি একটি চার্জ আসে বা একটি চার্জ রাখা হয়, তখন এই চার্জটা উক্ত চার্জের উপর যে বল প্রয়োগ করে, ঠিক আছে, অর্থাৎ যে লম্বভাবে যে বল প্রয়োগ, অর্থাৎ হোক সে আকর্ষণ না হোক সে বিকর্ষণ,
তখন সেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমরা জানতে পারলাম তড়িৎ ক্ষেত্র কি এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি। এখন দেখুন, এখন আমরা জানব তড়িৎ বলরেখা। এখন তড়িৎ বলরেখাটা কি দেখুন, দেখুন তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা। আচ্ছা, তড়িৎ বলরেখাটা কি দেখুন, এটা কিন্তু পরীক্ষা বিশেষ করে আসে আপনার এরকম আসে, তড়িৎ বলরেখা বলতে কি বোঝো, তড়িৎ বলরেখার ধর্মগুলি লিখো। দেখুন আপনি এখানে যদি একটা প্লাস চার্জ নেন এবং এখানে যদি একটা মাইনাস চার্জ নেন, তখন আপনি দেখবেন এই প্লাস চার্জ থেকে, এই প্লাস চার্জ থেকে তড়িৎ বলরেখা মাইনাস চার্জের দিকে অর্থাৎ লম্বভাবে এখান থেকে বিক্ষিপ্ত হবে, এখানে লম্বভাবে আপাতিত হবে, অর্থাৎ এরকম ভাবে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এইভাবে অর্থাৎ লম্বভাবে আপাতিত হবে এবং লম্বভাবে বিক্ষিপ্ত হবে। এখন আসুন, অর্থাৎ প্লাস চার্জ থেকে লম্বভাবে বিক্ষেপিত হবে এবং বলরেখাটা মাইনাস চার্জে লম্বভাবে আপাতিত হবে, অর্থাৎ এভাবে তারা গমন করবে এরকম। কিন্তু তড়িৎ বলরেখার ক্ষেত্রে সবচাইতে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার তড়িৎ বলরেখা একটা আরেকটাকে কখনো ছেদ করবে না, কিন্তু তড়িৎ বলরেখা একটা আরেকটাকে পার্শ্বচাপ দেবে, কিন্তু তড়িৎ বলরেখা একটা আরেকটাকে কখনো ছেদ করবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম তড়িৎ বলরেখার কাণ্ডটা অর্থাৎ তড়িৎ বলরেখা দেখতে কিরকম হয়। কিন্তু দেখুন, যদি এরকম ঘটনা ঘটে দুটোটাই প্লাস চার্জ, তখন আমরা জানি অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে যদি বিকর্ষণ করে তখন এটা এইভাবে হবে। যেহেতু সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ এক্ষেত্রে তারা লম্বভাবে কোনো চার্জের উপরই আপাতিত হবে না। ঠিক আছে, অর্থাৎ এটা হবে এরকম, কারণ এখানে যেহেতু কোনো বিপরীতধর্মী চার্জ নাই, যেহেতু দুটোটাই প্লাস চার্জ। আর আমি জানি যে সমধর্মী চার্জ কখনো পরস্পরকে আকর্ষণ করে না, কেবল বিপরীতধর্মী চার্জই পরস্পরকে আকর্ষণ করে। এটা হচ্ছে আপনার তড়িৎ বলরেখার সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অর্থাৎ তড়িৎ বলরেখাগুলো প্লাস চার্জ থেকে লম্বভাবে বিক্ষেপিত হবে এবং মাইনাস চার্জে লম্বভাবে আপাতিত হবে, এবং তড়িৎ বলরেখা একটা আরেকটাকে কখনো মানে এইভাবে ছেদ করবে না, অর্থাৎ এইভাবে এরকম বের হয়ে এইভাবে ছেদ করে এখানে আপাতিত হবে না। ঠিক আছে, তড়িৎ বলরেখা এইভাবে কখনো ছেদ হয়ে আপাতিত হবে না, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা জানলাম কি, তড়িৎ বলরেখা অর্থাৎ ধনাত্মক চার্জ থেকে লম্বভাবে আপাতিত হবে এবং ঋণাত্মক চার্জে ধনাত্মক চার্জ থেকে লম্বভাবে বিক্ষেপিত হবে এবং ঋণাত্মক চার্জে লম্বভাবে আপাতিত হবে, এবং তড়িৎ বলরেখা একটা আরেকটাকে পার্শ্বচাপ দেবে। এবং কিন্তু এখানে সবচাইতে বড় একটা মজার বিষয় হলো গিয়া আপনার চার্জের দূরত্ব যত বেশি হয় তড়িৎ বলরেখার সংখ্যা তত কম হয়। যেমন ধরেন এখানে একটা ধনাত্মক চার্জ আর এখানে যদি একটা ঋণাত্মক চার্জ হয়, তখন তাদের ভিতরে যে তড়িৎ বলরেখা হবে এই ক্ষেত্রে দেখেন কি ঘটে, এরকম ভাবে করতে থাকবে। অর্থাৎ আপনাকে এতটুকু মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়া দুইটা চার্জ অর্থাৎ বিপরীতধর্মী দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে সেখানে তড়িৎ বলরেখার পরিমাণ তত কম হবে। অর্থাৎ বিপরীতধর্মী দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে সেখানে আমাদের তড়িৎ বলরেখার মান তত কম হবে। ঠিক আছে, তাহলে এতটুকু আমরা জানলাম। এখন আসেন, ধরেন এটার ভিতরে যে কুলম্ব বল অর্থাৎ প্লাস চার্জ এবং মাইনাস চার্জের ভিতরে যে কুলম্ব বল, সেটাকে আমরা মূলত বিজ্ঞানী কুলম্বের সূত্র আমরা নবম দশম শ্রেণীতে আমরা দেখেছিলাম যে বিজ্ঞানী কুলম্বের সূত্র বাংলা রূপটা, অর্থাৎ বিজ্ঞানী কুলম্বের সূত্রে বাংলা রূপ হচ্ছে গিয়ে দেখেন, অর্থাৎ একটি চার্জ ধরেন এ একটা চার্জ এবং এ একটা চার্জ, বিপরীতধর্মী দুটি চার্জ, অর্থাৎ
এই ক্ষেত্রে তাদের ভিতরে যে আকর্ষণ বল, উক্ত আকর্ষণ বল হচ্ছে কি আপনার চার্জ দ্বয়ের Q1 Q2 চার্জ দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্ব যদি r হয় এবং উক্ত বল তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মূলত সেটা হচ্ছে আপনার কুলম্বের সূত্র। আর আমরা এক্ষেত্রে দেখলাম তড়িৎ বলরেখার যেই বিস্তারটা ঘটে, অর্থাৎ তড়িৎ বলরেখা দুটা চার্জের মধ্যবর্তী দূরত্ব যত বেশি হয় সেখানে আপনার তড়িৎ বলরেখার পরিমাণটা ততই কম হয়। তাহলে এখন দেখুন আমরা তড়িৎ বলরেখা জানলাম, এখন আমরা আরেকটু দেখব যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে পড়লাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের আমাদের গাণিতিক যেই সূত্রের রূপ সেটা কেমন হয় দেখুন। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে যে গাণিতিক রূপটা দেখুন, একটা চার্জ যদি হয় ধরুন বি বিন্দুতে, এই বি বিন্দু চার্জের জন্য যদি এই এরিয়াটা হয়, অর্থাৎ এই বি বিন্দুর এই এরিয়ার ভিতরে কোনো চার্জ আসলেই এই বি বিন্দুটা ওই চার্জের উপর হোক আকর্ষণ অথবা বিকর্ষণমুখী বল যদি প্রয়োগ করে, ধরেন এখানে একটা বিন্দু ধরেন আপনি সি বিন্দুতে যদি একটা চার্জ রাখেন, যদি এই বি বিন্দু চার্জ সি বিন্দু চার্জের উপরে হোক আকর্ষণ অথবা বিকর্ষণমুখী বল যদি প্রয়োগ করে, তখন এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য হবে দেখুন ইকুয়ালস টু এফ বাই কিউ। অর্থাৎ চার্জের পরিমাণ যদি একক হয়, চার্জের পরিমাণ যদি একক হয় তখন কিউর মান যদি আপনি 1 বসান, কিউ ইকুয়ালস টু যদি 1 বসান তাহলে ইকুয়ালস টু এফ। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ই এবং বল পরস্পর সমান যদি ওই চার্জের পরিমাণ 1 কুলম্ব হয়। ঠিক আছে, ওই চার্জের পরিমাণ যদি 1 কুলম্ব হয় তখন আমরা লিখতে পারি ইকুয়ালস টু এফ। ঠিক আছে, তাহলে আমরা জানলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে গাণিতিক রূপ ছিল সেটা। এটা আরো বড় প্রমাণ আছে, যখন আমরা আরো সামনের দিকে আগাবো তখন আমরা এটার গাণিতিক যে আরো ইন্টিগ্রেশনাল যে প্রমাণ তখন আমরা সেটা দেখব। ঠিক আছে, এখন আসেন আমাদের তড়িৎ ফ্লাক্স বলতে একটা শব্দ আছে। তড়িৎ ফ্লাক্সটা কি বা তড়িৎ ফ্লাক্সকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব, আমরা এখন সেটাই দেখব। তড়িৎ ফ্লাক্স, দেখুন তড়িৎ ফ্লাক্সের সবচেয়ে একটা তড়িৎ ফ্লাক্স FLUX ফ্লাক্স। ঠিক আছে, অর্থাৎ তড়িৎ ফ্লাক্সের ভিতরে আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি ইকুয়ালস টু আমরা একটু যদি ক্লিয়ার ভাবে লিখি ইকুয়ালস টু A বাই ফাই ই। এখন কথা হচ্ছে এই সূত্রটা কিভাবে হলো দেখুন। তড়িৎ ফ্লাক্সের মেন নীতি হচ্ছে গিয়া কোনো একটি ক্ষেত্রফলের অর্থাৎ কোনো একটি তলের প্রতি একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে কতটুকু, অর্থাৎ কোন একটি, যেমন ধরেন আমি একটু যদি দেখাই, ধরেন এই dx পুরুত্বের একটা পাত আছে, dx পুরুত্বের একটা পাত আছে, এটার ক্ষেত্রফল ধরেন a, dx পুরুত্বের পাত এবং এই পাতের ক্ষেত্রফল ধরেন a। এখন এই যে পাতের যে ক্ষেত্রফল, এই পাতের প্রতি একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে লম্বভাবে, অর্থাৎ এই পাতের প্রতি একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে লম্বভাবে যে চার্জ প্রবাহিত হয়, ঠিক আছে, অর্থাৎ dx পুরুত্বের আর এই ক্ষেত্রফলের আমরা যে পাত নিলাম, এই পাতের প্রতি একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে লম্বভাবে যে চার্জ প্রবাহিত হয় সেটাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। তাহলে আমরা তড়িৎ বলরেখা জানলাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জানলাম এবং তড়িৎ ক্ষেত্র জানলাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জানলাম এবং তড়িৎ ফ্লাক্স জানলাম। ঠিক আছে, এখন আমরা দেখব তড়িৎ ক্ষেত্র বল। এখন তড়িৎ ক্ষেত্র বলের সংজ্ঞাটা কি দেখুন। যদি আমরা তড়িৎ ক্ষেত্র বলকে যদি একটু গাণিতিকভাবে দেখাই, সেটা হচ্ছে গিয়া, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রটা আমরা করছি কি, অর্থাৎ নির্দিষ্ট একটা সীমার ভিতরে, অর্থাৎ কোন একটা চার্জের চারপাশে যে নির্দিষ্ট সীমা পর্যন্ত এর প্রভাব বিস্তার করে তাকে বলে তড়িৎ ক্ষেত্র। তখন আপনাকে তড়িৎ ক্ষেত্রের যে সূত্রটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে গিয়া ইকুয়ালস টু এফ বাই কিউ।
এখন এটা হচ্ছে এটার জন্য। এখন যদি এটা হয়, এখন দেখুন কিউ যদি এ পাশে চলে আসে, যেটাকে বলা হয় কিউ ইকুয়ালস টু এফ, ঠিক আছে, কিউ ইকুয়ালস টু এফ, অর্থাৎ এটা হচ্ছে আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বলের ভিতরে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বলের ভিতরে মধ্যবর্তী সম্পর্ক। আমরা এতটুকু দেখলাম। তাহলে আমরা এর পরবর্তী ক্লাসে ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজমের আমরা সরাসরি সূত্রে প্রমাণ করব। সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।